বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়া বসা আছেন বিএফইউজের সাবেক মহাসচিব সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি প্রথমে একটু সূচনা বক্তব্য হিসেবে আপনাদের দুজনের কাছ থেকেই শুনতে চাইব। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারটি আছে তারা মোটামুটি ভাবে এক মাসেরও বেশি সময় ধরে রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত আছে। সো এই কতদিনে আপনারা কি দেখতে পেলেন? তাদের শক্তির জায়গা কি আর দুর্বলতার জায়গা কি, মানে তাদের স্ট্রেংথ এবং উইকনেস হিসেবে কি কি আপনাদের চোখে পড়েছে? বিষয়ে আমি আজিজ যদি শুরু করেন। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় এখনো একটা ভোলাটাইল সিচুয়েশনের মধ্যে অবস্থান করছে, কোনো দিকই পুরোপুরি গোছাতে পারছে বলে মনে হয় না। এবং প্রথম যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে প্রয়োজন ছিল যে এই যে গণহত্যাটা হয়ে গেল, এইটার কিন্তু এখনো কোনো কুল কেনারা পাওয়া যায় নাই। কতজন, এক একজন এক এক ফিগার বলছে। যেমন কালবেলায় ছাপা হয়েছে বুদ্ধিজীবী কবরস্থানে 120 জনের গণকবর আছে। আবার আমি বিল্ডিংয়ের পাশে দুইটা ছেলে প্রায় 4-5 ঘন্টা পড়ে রইল, পরে কে নিয়ে গেল আমি জানি না। আবার যখন শেখ হাসিনা পালায়া অলরেডি হেলিকপ্টারে উঠে গেছে, তখন যাত্রাবাড়িতে, এটা আমার কাছে ভিডিও আছে, যাত্রাবাড়িতে ছেলেরা চলে যাচ্ছে অথচ গুলি করে মারতেছে। কেউ বলে 50, কেউ বলে 60, কেউ বলে 70, 80। তারপরে ওই আর এক কবরস্থান পুরান ঢাকায়, সেখানেও নাকি জনাতি শেখ বেনামি মামলা। তো এটা তো এখন পর্যন্ত আমি তো কোনো তদন্ত কমিশন দেখি নাই। এবং এটার জন্য তো আমার মনে হয় গণতদন্ত কমিশন হওয়া দরকার। কারণ একটি ছেলে যখন ধরেন একটা হকার হেঁটে যাচ্ছে, গুলি খেয়ে মারা গেছে, ওই সরকার, স্বৈরাচারী সরকার প্রত্যেকটা হসপিটালে বলে দিছে যে কেউ গুলি খেয়ে মারা গেছে এটা রেকর্ড লেখা যাবে না। অনেকে তো হসপিটাল থেকে, অনেক সাংবাদিক আপনার ছবিও নিয়ে আসছে, মর্গে বহু দেহ পড়ে রয়েছে, পরে যায় থাকে মর্গ খালি। যে যেমন পরে তার বাচ্চাদের বা স্বজনদের পাইলেই, চিনতে পারলে নিয়ে গেছে। তো সুতরাং এইটা ধরেন বিভিন্ন ধরনের এক্সপার্ট, ধরেন এমন অস্ত্র পুলিশ ব্যবহার করেছে যে অস্ত্র আর্মি ছাড়া ব্যবহার করে না। তাহলে সেই অস্ত্রটা কিভাবে পুলিশের হাতে গেল? আবার বিজেপি, র্যাব, পুলিশ এরা একসাথে রইল দাঁড়ায়। আর্মি গুলি করে নাই, ঠিক আছে মানলাম, কিন্তু আমরা তো পুলিশের নিয়ম জানি যে একজন ম্যাজিস্ট্রেটের অস্ত্র থাকবে একজনের হাতে, কিন্তু ফায়ার সে করতে পারবে না, ম্যাজিস্ট্রেটের হুকুম লাগবে। এই যে ইনডিসক্রিমিনেট বেধড়ক ফায়ারটা করলো, অর্ডারটা দিল কে? এগুলো তো একমাত্র যদি তদন্ত কমিশন, অর্থাৎ সব ধরনের এক্সপার্ট নিয়ে যদি বসে, এটা যদি সারা দেশে বলা হয় যে তোমার সন্তান মিসিং বা তোমার ভাই ব্রাদার কে মিসিং, কোনো কমিশনে কোনো না কোনোভাবে মোটামুটি একটা ফিগার আসতে পারে। আমার অনুমান কমপক্ষে 1000-এর নিচে আপনার জনতা মারা যায় নাই, অথচ আমরা ফিগার পেয়েছি সর্বোচ্চ 8500, 8000-এর মতো, 850-র মতো। তো সুতরাং এইখানে তো আপনার কতজন গণহত্যা হলো, হয়তো বিচার কাজ 1 বছর, 2 বছর, 3 বছর হতে পারে, এই হত্যার প্রায়োরিটি হিসেবে বিচার হতে পারে, কিন্তু এটা তো বের করতে হবে। যেমন জাতিসংঘ যে টিম আসছে, এরা তো ফ্যাক্ট ফাইন্ডিং, তারা তো আপনার কত মারা গেছে এগুলো তো বাঁচতে যাবে না, তারা এখানের উপাদানগুলি খুঁজবে। এটা কি গণহত্যা, চরিত্র কি, এইগুলি, বা কতজন অনুমান, বিভিন্ন জনের সাক্ষী প্রমাণ, এগুলি সংগ্রহ করবে। তো তাদের তো তদন্ত করতে দায়িত্ব না। তো তাহলে আমাদের এইটা কি অধরা থেকে যাবে? গণহত্যা যদি হয়, আবার দেখলাম যে ওই আন্তর্জাতিক মানবাধিকার বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের যে আপনার আইনজীবী, তিনি বলল সব সারা দেশে যত মামলা হয়েছে, মামলাগুলি আপনার এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আনা হবে, বিচার হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আইনে বিচার এক জিনিস আর বিশ্বাসযোগ্যতা আলাদা জিনিস। যেমন উদাহরণস্বরূপ বলি, সাকিব আল হাসান সে বিদেশে ছিল,
তাকে আপনি মার্ডার কেসে জড়িত করলেন। হ্যাঁ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এমনই একটা আইন, যিনি ঘটাবেন, যিনি হুকুমদাতা, যিনি ঘটাবেন, যিনি সহযোগিতা করবেন, যিনি সমর্থন করবেন, সবাইকে ওখানে দণ্ড দেওয়া যায়। কিন্তু বিশ্বাসযোগ্যতাটা কি? যেমন ধরেন বেগম খালেদা জিয়া, তিনি টাকা তো মারে নাই, 2 কোটি টাকা ব্যাংকেই আছে। সেখানে দুদক যে মামলা করেছে সেখানেও বলেন নাই এতিমের টাকা মেরে গেছে, এতিম শব্দটা নাই। কিন্তু রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে শুরু করে এই যে প্রচারণাটা চলছে কত বছর ধরে, কিন্তু এখন কি গ্রামের কোনো একটা লোককে বলাতে পারবে যে সে টাকাটা মেরে খেয়েছে? অর্থাৎ জেল কিন্তু বহু বছর ধরে খেটে গেল, কিন্তু এটা বিশ্বাসযোগ্যতা পায় নাই। তা আমার কথা হচ্ছে যে যদি আগের মতোই যদি যেখানে সেখানতে মামলা হচ্ছে, সমানে মামলা হচ্ছে, এটার তদন্ত হবে, তদন্ত কে করছে, তারপরে এখনও প্রশাসন বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বলেন, এখনও কোনো সিস্টেমে আসে নাই। ব্যুরোক্রেসি ঐতিহাসিকভাবে আমার জীবন দশায় শুনি নেই ব্যুরোক্রেসির প্রমোশন নিয়ে গণ্ডগোল হয়, মানে সেক্রেটারি আটকায় রাখে, ঘেরাও করে রাখে, এগুলো তো দেখিনি। অর্থাৎ একটা এখনও আমি বলবো যে ক্যাওয়াটিক সিচুয়েশনটাকে তো ওভারকাম করা যায় নাই, অর্থাৎ সরকারের নিয়ন্ত্রণে আসে নাই। জিনিসটা কিভাবে হ্যান্ডেল করবে, এখন এখানে পরিকল্পনার অভাব, নাকি এই 15-16 বছরের রিক্রুটমেন্ট করে পুরা প্রশাসনটা স্বৈরাচারের প্রশাসন, এটাকে কোনোভাবেই গোছানো যাচ্ছে না, আমি তো বুঝছি না। যেমন ধরেন একজন ক্যাবিনেট সেক্রেটারিকে হায়ার করে অ্যাসিস্ট্যান্ট করা হলো, তিনি বাদ গেল, আবার দেখা গেল যে আরেকজন সেক্রেটারিকে আইনে একটা কমিটি করছে আপনার প্রশাসন সংস্কার করার জন্য। এখন এই প্রশাসন সংস্কার কি বাদ যায়নি, বাদ জানে উনি অ্যাডভাইজারের স্ট্যাটাসে আছেন, কিন্তু উনি তো এখন অফিসিয়ালি তো আমরা জানতেছি যে নতুন যাকে নেওয়া হচ্ছে তিনি এখন সংস্কারে নামছেন। তো এখন যে ধরেন যে 6টা কমিশন করা হয়েছে, আমি মনে করব যে রাজনৈতিক দলগুলোর যে আকাঙ্ক্ষা, আমি আগেও বলেছি যে একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য মিনিমাম যেটুক সংস্কার করা প্রয়োজন সেই সংস্কার করে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিয়ে। সো এক কথায় যদি মানে এক লাইনে যদি আপনাকে বলতে বলি যে শক্তি কি দেখেন, দুর্বলতা কি দেখেন, এক লাইনে যদি বলেন, আপনি সাংবাদিক হিসেবে লেখায় পারদর্শী, বলায় পারদর্শী, আপনি এক লাইনে বলেন, 2 লাইন করে। এক লাইনে যদি বলি, শক্তির তার এই শক্তির জায়গা এইটাই যে সবাই মনে করে যতই দুর্বলতা থাকুক আরো কিছুদিন থাক, এটাই। যেমন ধরেন একটা আরো কিছুদিন, মানে কিছুদিন তো মানে কি দিন, সপ্তাহ, মাস, বছর। যেমন ব্র্যাক বিশ্ববিদ্যালয় একটা জরিপ যেটা করেছে, এটা কিন্তু 81% এই সরকারের পক্ষে সমর্থন দিয়েছে যে থাকুক কিছুদিন। তো এরকম, কিন্তু বিষয়টা হলো যে একটু আগেই আলাপ করলাম আর কি, যে আমরা তো কোনো ফ্রেমের মধ্যে, এক লাইনের বেশি হয়ে গেছে। আর দুর্বলতা এক লাইনে বললে, দুর্বলতা হচ্ছে যে আমাদের কন্ট্রোলে নাই, আমি তো কোনো সিস্টেমে ফেলতে পারতেছে না। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে প্রশ্ন করেছেন যে এটা শক্তির উৎস কোথায়, এবং উৎস ঠিক না, সরকারের শক্তি কি দেখেন, দুর্বলতা কি দেখেন? সরকারের শক্তিটা হচ্ছে যে একটা ছাত্রগণ অভ্যুত্থানের মাধ্যমে আপনার স্বৈরাচারকে পরাজিত করে শতভাগ না হোক অন্তত 98% লোকের সমর্থন নিয়ে সরকার ক্ষমতায় বসেছে। এই সরকারের ক্ষমতার উৎস হলো যে জনগণ এখনও এই সরকারকে সমর্থন করছে, এবং জনগণ চায় যে সরকার যেন কোনোভাবেই ব্যর্থ না হোক। এটা হলো যে সরকারের মানে শক্তি। আর দুর্বলতা হলো যে সরকার একটা মানে এমন একটা কঠিন সময়ে এমন একটা দায়িত্ব নিয়েছেন, একটা আগ্নেয়গিরির মধ্যে বসার মতো পুরো টিম নিয়ে উনি বসতে পারেন নাই, একটা পুরো টিম নিয়ে বসতে পারেননি। এমন অনেক উপদেষ্টা আছেন যাদেরকে আমরা উপদেষ্টা হিসেবে এই মুহূর্তে ততটা সক্রিয় মনে করছি না। একটা আগ্নেয়গিরির মধ্যে বসে বাংলার মসনদে মানে এই সময়ে ক্ষমতা মানে দুর্দান্ত প্রতাপে রাষ্ট্র পরিচালনা করা এবং 15-17 বছরের জঞ্জাল পরিষ্কার করার মতো মন মানসিকতার সাহস এবং চিন্তা, এগুলোর দুর্বলতা কিছুটা প্রকাশ পাচ্ছে। দেখা যাচ্ছে যে সরকার আছে, আবার সরকার নাইও। এতদিন লাগার কথা না সরকার তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য। আমরা বারবার বলছি যে আমরা সম্পূর্ণভাবে সমর্থন করছি, আপনারা আপনাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন, আপনারা দৃশ্যমান হন। এখানে পুলিশ প্রশাসন কোনোভাবেই দৃশ্যমান নয়, আমলাতন্ত্র কোনোভাবেই দৃশ্যমান নয়।
আমলাতন্ত্রের আগেও প্রমোশনের জন্য মারামারি করেছে। 2008 সালের আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আওয়ামী লীগের বঞ্চিত অনেকেই তথাকথিত সে বঞ্চিতরা গিয়ে এখানে লড়াই করেছে, তারপরে ঘেরাও করেছে, সেটা আমরা দেখেছি। কিন্তু 5ই অগাস্টের 2টো বাজে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও রাত্রে 12টা পর্যন্ত গোলাগুলি হয়েছে, যাত্রাবাড়িতে গোলাগুলি হয়েছে, উত্তরাতে গোলাগুলি হয়েছে, আপনার রামপুরাতে গোলাগুলি হয়েছে, সাভারে। এই গোলাগুলি কেন করলো, কারা করলো, তাদেরকে এখনও চিহ্নিত করা যায়নি। চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় এখনও আনা যায়নি। ঢালাওভাবে মামলা হচ্ছে, আবার মামলা হচ্ছেও না। ঢালাওভাবে মামলা কেন হবে সেটাও যেমন এটার কোনো উত্তর আমরা পাচ্ছি না। আবার সুনির্দিষ্টভাবে সুনির্দিষ্ট অপরাধের জন্য মামলা কেন হচ্ছে না সেটাও আমরা জানছি না। কিছু কিছু উপদেষ্টার বক্তব্য আপনার ধরেন এই মুহূর্তে কাঙ্ক্ষিত না এই ধরনের বক্তব্য দিচ্ছেন। আমরা আজকে 15 বছর বা 17 বছর একটা নির্বাচনের জন্য লড়াই করছি, আমরা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। আমরা আপনার এখানে বা অন্য যে কোনো জায়গায় বারবার একটা কথা বলেছি যে আমরা একটা চাই যে জনগণ তাদের ভোটটা নির্ভয়ে একটা ভোট দেবে, ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। এটার জন্য আমরা লড়াই করেছি, রক্ত মাখা লড়াই, রক্ত ভেজা লড়াই, রক্ত দিয়ে লড়াই, ঘাম রক্ত অশ্রু দিয়ে আমরা এই লড়াই করে 17 বছর আমরা একটা সোপান তৈরি করেছি। সেই সোপানের উপর ভর করে সেই সোপানকে আপনার সিঁড়ি হিসাবে ব্যবহার করে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে গেছে। আমরা শেখ হাসিনা পালিয়ে যাবে এটা মন থেকেই বিশ্বাস করতাম। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতাম যে যেহেতু ক্ষমতা পরিবর্তনের রাস্তাটা রুদ্ধ করে দিয়েছে, সেই কারণে তাদেরকে একসময় পতন হবেই। আপনার এখানে যখন এই কথাটা বলতাম যে ছাত্রগণ অভ্যুত্থানের মাধ্যমে এই জনতার এই স্বৈরাচারের পতন পৃথিবীতে বারবার হয়েছে, এখানেও হবে, তারা পাত্তা দিত না, মনে করতো যে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় তারা থাকবে। কিন্তু তারা পালিয়ে গেছে, এমনভাবে পালিয়ে গেছে যে পুরো গোষ্ঠীসহ পালিয়ে গেছে। একটা সরকার পালিয়ে যাওয়ার সাথে সাথে সাংবাদিকরা কেন পালিয়ে যাবে? একটা সরকার পালিয়ে যাওয়ার সাথে সাথে আমলারা কেন পালিয়ে যাবে? পুলিশ কেন পালিয়ে যাবে? এমনকি বাইতুল মুকাররমের ইমাম কেন পালিয়ে যাবে? অর্থাৎ পুরো সমস্ত ব্যবস্থাপনাকে ধ্বংস করে দিয়েছে। আমরা বলছি ওকে, 17 বছরের জঞ্জালকে আপনারা পরিষ্কার করার জন্য যে সময়টা নেবেন আপনারাই সেই সময়টা নেন। আপনাদের এই কাঙ্ক্ষিত সময়টা আমরা দিতে রাজি আছি। আপনারা সংস্কার করার জন্য যা দরকার সেটা, সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, সুশাসন এখনও প্রতিষ্ঠা করার একটা সোপানে উঠেছে, এটাও আমাদের কাছে মনে হচ্ছে না। আমলাতন্ত্রকে দৃঢ়ভাবে রাষ্ট্র পরিচালনা করার কাজে লাগানোর জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা করা হচ্ছে না। আমরা এও বলেছি প্রয়োজনে আপনারা রিকল করেন, প্রয়োজনে আপনারা দায়িত্বশীল দায়িত্ববান কোনো আমলা যদি থাকে, দেশপ্রেমিক সাহসী এবং সিদ্ধান্ত নিতে অত্যন্ত সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে এই ধরনের কেউ যদি রিটায়ার্ড করে থাকে তাকে রিকল করেন। সেনাবাহিনী পুলিশে যদি সেরকম কেউ থাকে তাদেরকে রিকল করেন, রিকল করে আপনি আপনার কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন, আপনি দৃশ্যমান হন। এই জিনিসটা আমরা দৃশ্যমান আমরা এখনও পাইনি, এটা হলো যে এটা দুর্বলতা। তবে আমরা চাই যে এই সরকার অবশ্যই সফল হোক, আমরা চাই যে এই সরকার জন আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করে একটা সুন্দর একটা নির্বাচনের ব্যবস্থা করুক। নির্বাচনের মাধ্যমে আপনার জনগণ গত 15টা বছর ভোট দিতে পারে নাই, 2.5 কোটি 3 কোটি ভোটার ভোট কি জিনিস দেখে নাই, তাইলে তারা ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করুক। আপনার এই তত্ত্বাবধায়ক সরকার যাই সংস্কার করুক, পরবর্তী সংসদ কিন্তু সেই সংস্কারকে আপনার এন্ডোজ করতে হবে। এবং আমরা গতবার দেখেছি, গত তত্ত্বাবধায়ক সরকারকে দেখেছি যে তারা আসার পরে বলেছে তারা 2 বছরের মতো ক্ষমতায় থাকবে। একটা সময় মনে হয়েছে যে না, তারা 2 বছরের বেশি সময় ক্ষমতা থাকার কথা। মঈন আহমদ রাষ্ট্রপতি হওয়ার জন্য তিনি প্রচেষ্টা চালিয়েছেন, তিনি একটা কিংস পার্টি করেছেন, কিন্তু কয়েকজন উপদেষ্টা, হোসেন জিল্লুর রহমানের মতো কয়েকজন উপদেষ্টা অত্যন্ত দৃঢ়চিত্তে তারা বলেছেন যে না, ডিসেম্বরের 31 তারিখের পরে আমরা একদিনও ক্ষমতা থাকতে চাই না, আমরা থাকবো না। সেইভাবে নির্বাচনটা হয়ে কিন্তু একটা সরকার গঠিত হয়েছে। এখন আমরা অনির্দিষ্টকালের জন্য তো সময় দিতে পারবো না। ব্রাক ইউনিভার্সিটি কি জরিপ, ওই জরিপকে আমরা ধর্তব্যের মধ্যে মোটেই আনতে রাজি নই। আমরা মনে করি যে আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দলগুলো ধর্তব্যের মধ্যে আনতে কেন রাজি নন? না, রাজি নন জনগণের কথাই না, এটা এই যে ব্রাক ইউনিভার্সিটির একটা যে জরিপের কথা বলেছে সেখানে অংশগ্রহণটা কম ছিল, সেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল না, সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল না। তারা ইউনিভার্সিটিতে একটা জরিপ করেছে, কিন্তু সাধারণ মানুষ যেটা চায় যে হ্যাঁ সরকার, আমরা তো প্রথম দিনই বলেছি যে যৌক্তিক সময়। এখন আপনারা বলেন, আমি বলতেছি যে আপনারা যেই 6টা সংস্কারের কথা বলেছেন, তার মধ্যে আবার আমরা বলেছি শিক্ষাটাকেও আপনারা সংস্কারের মধ্যে আনেন, স্বাস্থ্য ব্যবস্থাকে আপনারা সংস্কারের মধ্যে আনেন। স্বাস্থ্য ব্যবস্থা এতটা নাজুক অবস্থার মধ্যে আছে যে বলার বাইরে। কোনো একটা সরকারি হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসা সেবার মান সামান্যতম উন্নয়ন হয় নাই।
আপনার মানে সরকারি কোনো কর্মকর্তা কর্মচারীরা সেই 9টা 5টার অফিস কখনো মানে মনে চাইলে 2 ঘন্টা আগে গেল 2 ঘন্টা পরে গেল, সেবাটা সেভাবে পাওয়া যাচ্ছে না। আপনার পুলিশ থেকে সেভাবে আমরা কাঙ্ক্ষিত সেবাটা পাচ্ছি না, ট্রাফিক থেকে সেই কাঙ্ক্ষিত সেবাটা পাচ্ছি না। আপনি সুশাসন যদি বলতে চান, ঢাকা শহরে রিক্সা চালার কথা 70,000, সেখানে এখন দিনে প্রতিদিন কিন্তু আপনার ব্যাটারি চালিত রিক্সা বেড়ে যাচ্ছে, যার যে খুশি সে নামাচ্ছে। আপনি কি এই যে হালকা চাঁদাবাজির অভিযোগ শোনা যাচ্ছে, কিছু দখলবাজির অভিযোগ শোনা যাচ্ছে, এগুলো কি দূর করাটা কি খুবই দুরূহ? কোনো দুরূহ না, কারণ প্রধান রাজনৈতিক দল বিএনপি তো এই ব্যাপারে একেবারেই জিরো টলারেন্স, এবং জিরো টলারেন্সের কারণে কিন্তু আপনার দেখেন বহু জায়গায় কিন্তু শান্তি শৃঙ্খলা ফিরে আসছে। রাত্রে পুলিশ নাই, ট্রাফিক নাই, তারপরেও আমরা দেখছি যে রাত্রে 10টা 11টা 12টা বাজে হঠাৎ করে ছাত্র জনতা দাঁড়িয়ে ট্রাফিকের ভূমিকা পালন করে মোটামুটি দেশটাকে একটা শৃঙ্খলাময় তারা আনতে চাচ্ছে। তারা চায় যে এই কাজগুলো সরকার করুক, কিন্তু ওনাদের দুর্বলতা কোথায়? আমি প্রধান উপদেষ্টা দুটো বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে, অত্যন্ত আপনার চমৎকার ভাষায় উনি কথা বলেন, উনি ওনার ভাষার শব্দ চয়নগুলো সুন্দর আছে, কিন্তু উপদেষ্টাদেরকে উনি পরিচালিত করার জন্য যেটা এখানে কিছুটা আমার মনে হচ্ছে, আমি কয়েকজন উপদেষ্টাকে চিনি যে যেসব উপদেষ্টা এখানে এই সময় এসে উপদেষ্টা হওয়ার কথা নয়। এখন এখানে দরকার অত্যন্ত জাদরেল, দক্ষ, ক্ষেত্রবিশেষ, নিষ্ঠুর, মানে এই ধরনের মানে উপদেষ্টা দরকার, যারা দেশটাকে 17 বছরের হেন কোনো, আমরা যখন রাজনৈতিক দল হিসাবে মাননীয় প্রধান উপদেষ্টা দেখা করতে গিয়েছি, তিনি বলেছেন যে হেন কোনো সেক্টর নয় যে সেক্টরটাকে ধ্বংস করে দিয়ে যায়, প্রতিটা সেক্টর। তাহলে আপনি শুরু করে দেন, আমরা দেখতে চাই, এবং আপনি নির্বাচন কবে নাগাদ নির্বাচনটা হতে পারে একটা সম্ভাব্য তারিখ আপনি দেন। আপনার কি ব্যক্তিগতভাবে, আমি অবশ্যই আপনার দলের মতো এখন বলছেন, আমি জানি না দল হিসেবে আপনারা আলোচনা করেছেন কিনা, বা জোট বা বিএনপির কথা না, যৌক্তিক সময় যে শব্দটা আপনিও ব্যবহার করেন, এই যৌক্তিক সময়টা কি? আপনি দেখেন, আপনার 91 সালে যে তত্ত্বাবধায়ক সরকারটা গঠিত হয়েছে, 91 সেগুলো তো ধরেন 3 মাস সরকারের 3 মাসের মধ্যে একটা ইয়ে করেছে। এই সরকার 6 মাস করুক, ওকে, এই সরকার 7 মাস করুক, 8 মাস করুক, এর বেশি কিন্তু লাগার কথা না। একটা নির্বাচন, আবার বলছেন যে সংস্কার, তারা 6টা কমিশন করেছে, আপনারা আবার বলছেন শিক্ষাও করতে হবে, স্বাস্থ্যও করতে হবে, সেই ক্ষেত্রে না শুরু করে দেওয়ার জন্য আপনি ধরো, যেমন আমি বলি, যেমন দুদককে যদি আপনি খুব শক্তভাবে কাজ করতে দেন, তাহলে তো সুশাসন একটা জায়গা হয়েই গেল। এই যে লুণ্ঠন যেটা হয়েছে, লুণ্ঠন যে মানে আপনি এখনও চেক করলে যে কোনো অনেক জায়গায় আপনার টাকার খনি পাওয়া যাবে। এখন শেখ হাসিনা এখন দেখেন 2 কোটি টাকা আত্মসাতের একটা ভুয়া অভিযোগে একজন প্রধানমন্ত্রীকে মানে 5 বছর দিল নিম্ন আদালত, উচ্চ আদালত সেটা 10 বছর করলো, আর সেই প্রধানমন্ত্রী বলতেছে তার 400 কোটি টাকা মানে লোপাট করেছে। তাহলে আপনার অবস্থাটা বুঝেন যে এখানে সমস্যাটা কোন জায়গায়। আজিজ, একটা জিনিস উনি যেটা বলছেন যে সরকার ভিজিবল নয় বা স্টেট আসলে ভিজিবল নয়, এবং কতগুলো সমস্যা যে পুলিশ এখনও কাজ করতে পারছে না, অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে অস্থিরতা চূড়ান্ত পর্যায়ে আছে। আনসারকে দেখলাম আমরা কিছুদিন আগে, আনসার বাহিনী কি করলো। আমরা যদি ব্যবসা বাণিজ্য অর্থনীতিতে দেখি, ইয়েস, আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা অনেক অর্থ করে নিয়ে তারা হাত বাড়িয়ে দিয়েছেন, সহযোগিতা করতে চান, কিন্তু ভেতরে অভ্যন্তরীণভাবে যদি প্রাইভেট সেক্টরের অবস্থা দেখি, সেখানে খুবই একটা নাজুক, এক ধরনের অস্থিরতা, অনিশ্চয়তা। ফ্যাক্টরিগুলো কাজ করছে না। মিস্টার সেলিম নিজে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, মাঝখানে কিছুটা স্বাভাবিক হলো, আবার 2 দিন আগে তো আমরা দেখলাম যে আবার বিভিন্ন ফ্যাক্টরিতে অস্থিরতা, মারাও গেছে, এরকম ঘটনা ঘটলো। তো আপনি কি মনে করেন? এবং বাংলাদেশের ধরেন একটা বড় সংখ্যক ব্যবসা, একটা ভালো সংখ্যক ব্যবসায়ী আছেন যারা নানাভাবে বিগত সরকারের তোষামত করেছেন, সহযোগিতা করেছেন। আবার এই কথাও ঠিক যে তাদের নিয়ন্ত্রণে অনেক ব্যবসা বাণিজ্য আছে, এবং তাদের নিয়ন্ত্রণে হাজার হাজার কর্মী বাহিনী আছে। সো আপনি এটা ব্যালেন্স কীভাবে করবেন? যে একজনকে টান দিলে তো আসলে দেশের একটা অর্থনীতির বড় অংশ ধরে টান দেওয়া হয়, এবং সেটা তখন আবার অর্থনীতির একটা সংকট তৈরি করে। এই যে চ্যালেঞ্জগুলো, এগুলো কিভাবে মোকাবেলা করবেন বা ব্যালেন্সটা কিভাবে করা হবে বলে আপনি মনে করেন? এটা ব্যাপারটা হলো, যেটা ধরেন ছাত্র জনতা আন্দোলনে যে জাতীয় ঐক্যটা গড়ে উঠছে, কিন্তু একটা জিনিস তো এখনো বোধহয় খুব পরিষ্কার হচ্ছে না, মানে নানাভাবে যেভাবে কথাবার্তা এখন আমরা নানা দিক থেকে শুনছি, ডান কান দিয়ে বাঁ কান দিয়ে, কে আসলে মুভমেন্ট করলো, এর কৃতিত্ব কার? এই কৃতিত্ব নিয়েই তো এখন দেখি মাঝে মধ্যে সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। এটা বোধহয় নায়ককে, মহানায়ককে, খলনায়ককে এখন বোধহয় এই জিনিসটা সেটেল করেছে, সবাই এগ্রি করছে যে এটা এই 16 বছর অর্থাৎ স্বৈরাচারের সরকার বা 111-এর সরকার থেকে শুরু করে
এই পর্যন্ত যারা রাজপথে আন্দোলন করেছে তারা কিন্তু এই সরকারের স্বৈরাচারিক চেহারাটা কিন্তু উন্মোচন করতে পেরেছে, কিন্তু তারা সরকারকে পতন ঘটাতে পারে নাই। কিন্তু ছাত্ররা ইনোসেন্ট যখন রাস্তায় নেমেছে, তাদের আন্দোলনকে সহযোগিতা করে সকল ছাত্র জনতা বলেন, অর্থাৎ একটা ছাত্র মারা গেছে, তার মা নেমেছে, তার বাবা নেমেছে, তার ভাই নেমেছে, আত্মীয় স্বজন পাড়াতাপড়শি নেমেছে, এইভাবে জনগণ নেমেছে। এবং স্বাধীনতা যুদ্ধের সময় যেমন জনগণের অকুণ্ঠ সমর্থন ছিল, এই আন্দোলনেও কিন্তু সব লেভেলের পলিটিশিয়ান থেকে শুরু করে এই ধরেন এই কৃষক, কামার, কুমার থেকে এই ছোট ব্যবসায়ী, দেখেন একদিন মারা গেছে যে আপনার ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু অনেক সংখ্যা কম না, অর্থাৎ সবাই ঐক্যবদ্ধ হয়েছিল। এই ঐক্যবদ্ধের কিছুটা আমি লক্ষ্য করলাম যে আমাদের এখন রাজনীতিবিদদের কথাবার্তায় একটু একটু ফাঁক আছে, অর্থাৎ কারা আগায় যায়, সবারই ভিতরে একটা প্রতিযোগিতা আমাদের কাছে মনে হয়। এক একজনের ভাষা এক এক রকম মনে হয়েছে। ধরেন তারেক রহমান সাহেব বক্তব্য দিল, এটা হলো বিএনপির শেষ কথা। উনি যেহেতু বলছেন, উনি বলছেন এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না, এটা বলেছে। এবং আবার মহাসচিব তার আগের দিন প্রেস কনফারেন্স করে বলেছে যে এই সরকারকে তো আর অনন্তকাল সময় দেওয়া যাবে না, তারা নির্বাচন দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এই তো এতে মানে এটা কি বলা যায় যে বিএনপিও কনফিউজড? না, কনফিউজ না, কারণ এই না, সরকার না, ধরেন বিএনপি তো বলল 3 মাস, প্রথম ধাক্কায় 3 মাস বললো, তারপরে আবার যৌক্তিক সময়, আবার এখন নির্বাচন নিয়ে কথা, আবার সরকারকে ব্যর্থ হতে সেলিম ভাই যে বললো ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জরিপটা না, মানে গ্রহণযোগ্য না আর কি, সাফিসিয়েন্ট না। কিন্তু এটা তো সত্য, এই দেশের 80% লোক গ্রামে বাস করে। এখনো কিন্তু আগের সেই স্বৈরাচার ক্ষমতায় আসুক, এটা অধিকাংশ লোক ওই জায়গায় যেতে চায় না। এই জন্য এই নেগেটিভ সাপোর্টও যদি বলেন, এই সরকার কিন্তু এই সুবিধাটা পাচ্ছে যে না, এই সরকারকে ফেলে দিয়ে, অর্থাৎ এই অন্তর্বর্তীকাল সরকার না, ইস্যু তো মানে না, ইস্যু কিন্তু সেটা না। মানে আমি যেটা বুঝি যে ইস্যু কিন্তু এই সরকারকে ব্যর্থ করা বা ফেলে দেয়া না, ইস্যু হচ্ছে নির্বাচন দেয়া না দেয়া, নির্বাচিত প্রতিনিধিরা কবে ক্ষমতায় আসবে, কবে আসবে না, এরা কবের মধ্যে দেবে। কেউ বলছে না যে এদেরকে হটিয়ে দিতে হবে, কিন্তু এদের কাছে যে একটা প্রত্যাশা, এবং সেই প্রত্যাশা যদি পূরণ না হয় তাহলে কি দাঁড়াবে? সবাই মেপে মেপে কথা বলে, যাতে বিশেষ করে আমি লক্ষ্য করব যে ছাত্ররা যাতে অসন্তুষ্ট না হয়, এরকম ভাবে ছাত্ররা কি সবাই এক আছে? মানে ছাত্রের এক এক ছাত্রের এক এক আদর্শ, এক এক ছাত্রের এক এক লক্ষ্য। যে ছাত্র জুলাই আগস্টে রাস্তায় নেমেছে তাকে আপনি সেপ্টেম্বরে নামাতে পারবেন কিনা আবার কোনো প্রয়োজন নেই, সেটাও একটা বড় প্রশ্ন। এখনো যে বাটা আছে, ধরেন এই যে অনেক জায়গায় যাচ্ছে, প্রতিবাদ হচ্ছে, অমক টমক, কিন্তু ছাত্ররা তো এখনো পর্যন্ত পলিটিক্যাল লাইনে বিভক্ত হয় নাই। ধরেন একটা সামনে একটা অনুমান করা গেছিল, মানে আপনি পলিটিক্যাল লাইন বলতে কি বোঝেন? পলিটিক্যাল লাইন না, আমি আবার ছাত্রদের বাংলাদেশের একটা অংশ তো বিএনপির সঙ্গে যুক্ত, একটা অংশ জামাতের সঙ্গে যুক্ত, একটা অংশ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত, তাদের কারো ইডিওলজিক্যাল বা মিস্টার সেলিমের দলের সঙ্গে যুক্ত। ওইটাই আমি বলছি যে এই ছাত্ররা এইরকমই একটা আলোচনা এসছিল, ছাত্ররা কিন্তু এটা নাকচ করে দিয়েছে। দেখলাম যে তারা একটা রাজনৈতিক দল করতে পারে, যেটা আমিও আগে বলেছি, যখনই এইটা ধারণা নাকচ করে দিয়েছে, কিন্তু তাদের কথাবার্তাও তো এক এক সময় এক এক রকম, তাদের সেটাও তো খুব পরিষ্কার। যখন উল্টা কথা শুনে তখন তাদের যে একটা রাজনীতিবিদরাও ঘুরাচ্ছে, অনেক সমন্বয়ক, তাদের কোন সমন্বয় কার, এখন হলো ওরকমই, ছাত্ররাও কথা ঘুরায়, রাজনীতিবিদরাও কথা ঘুরায়, রাজনীতিবিদরাও কিন্তু কথা ঘুরাচ্ছে। তো এখন ধরেন স্বাভাবিকভাবে যখনই ছাত্ররা কোনো রাজনৈতিক দল করতে যাবে, এটা পরিষ্কার হবে, তখন কিন্তু যার যার রাজনৈতিক ফিল্ডে ওই ছাত্ররা কিন্তু ভাগ হয়ে যাবে, তখন কিন্তু একটা দুর্বলতা। কিন্তু আমি এই জন্যই বলছি যে আমরা সাধারণ যারা, তা আমরা চাই যে ঐক্যটা সৃষ্টি হয়েছিল, এই ঐক্যটা যদি অটুট না থাকে, তাহলে নিরপেক্ষ নির্বাচন করাটাও কিন্তু সংকট তৈরি হতে পারে। কারণ যে সংস্কারের 6টা আপনার সেক্টর তো সৃষ্টি করেছে, সংস্কার তো আপনার 53 বছর দেশ স্বাধীন হয়েছে, 53 বছরের প্রত্যেকটা মানুষের মনোজগতের তো পরিবর্তন হয়ে গেছে।
এটা তো আপনি 1-2 বছর 5 বছরে তাহলে এটা কেন হচ্ছে না? আপনার কথা অত্যন্ত, মানে আমি শতভাগ আপনার সঙ্গে একমত। তাহলে এটা কেন একটা অন্তর্বর্তীকালীন সরকার করবে না, যে সংস্কার বলতে বা একটা জায়গায় সে ফোকাস করুক? না, ধরেন আমি কথা বলি, যেমন ধরেন নির্বাচনে সে ফোকাস করুক, আর যদি মনে করেন রাষ্ট্রের নানান অর্গান আমাকে ঠিক করতে হবে, নানান অ্যাপারেটাসকে শৃঙ্খলার মধ্যে রাখতে হবে, এটা তো একটা জায়গা ছাড়া সম্ভব না। শুধুমাত্র আমি মনে করি কনস্টিটিউশন যদি সবাই ঐকমত্যের ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে ঠিকঠাক করতে পারে, সেটা একটা জায়গা। এর বাইরে তো আপনি আজকে যা করবেন কালকে উনি ক্ষমতা এসে সব বাদ দিয়ে দেবেন, পছন্দ না হলে উনি ওইটাই বলছি যে ধরেন আমি সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের কাছে ওথ নিলেন, নাম দিলেন অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে এই শব্দ নাই, তাহলে আবার এটাকে যদি বিপ্লব বলতেন, বিপ্লব তো হয় নাই, তাহলে তো তখন একটা কাউন্সিল করে আপনি সংবিধান রিরাইট করতেন। সংবিধান রিরাইট করবেন বা সংবিধান সংশোধন করবেন, আরেকটা পার্লামেন্ট তো অনুমোদন করতে, এই সরকারের ব্যবস্থাটাও যে কার্যক্রম সেটাও অনুমোদন করবে আরেকটা পার্লামেন্ট। তো সেখানে তো নির্বাচনে যেতে হবে, এবং সেই পার্লামেন্ট সংবিধান করতে হলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মাধ্যমে করতে হবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো এখন সেই পার্লামেন্টটাও তো তাহলে রাজনীতিবিদদের সাথে ঐক্যের ভিত্তিতে না হলে নেক্সট গভর্নমেন্ট তো পলিটিক্যাল পার্টি, কোনো না কোনো পার্টি বা কোয়ালিশন ও রাজনৈতিক নেতৃবৃন্দই ক্ষমতায় আসবে, তারাই তো দেশ চালাবে, তাহলে তাদের তো অনুমোদন লাগবে। তো সুতরাং এটা এই জন্যে বলছি, এটা যেভাবে আন্দোলনটা হয়েছে ঠিক সেইভাবে আগামী নির্বাচন পর্যন্ত, অর্থাৎ নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর পর্যন্ত এই ঐক্যটাকে অটুট রাখতে হবে, নাহলে আমার মনে হয় যে সংকট ঘনীভূত হতে পারে। জি, যেটা আমি উল্লেখ করেছিলাম মিস্টার সাদাত হোসেন সেলিম, যেহেতু আপনি নিজেও অর্থনীতির সঙ্গে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, যে দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয় এবং বাইরের সহযোগিতার আশ্বাস পাওয়া যাচ্ছে, হয়তো পাওয়াও যাবে, কিন্তু অভ্যন্তরীণভাবে ব্যবসা বাণিজ্য সচল রাখার জন্য 2007-08 যে অস্থিরতাটা তৈরি হয়েছিল তারও কিছু লক্ষণ এখন স্পষ্ট। আপনি কি মনে করেন, মানে এই জায়গায়? দেখুন, এখানে তো ব্যবসা বাণিজ্য আপনার যেটাকে প্রাধান্য দিতে হবে, কারণ এই বেসরকারি খাতেই এই অর্থনীতি চালিকা শক্তি, এবং এই বেসরকারি খাত কিন্তু ব্যাপক হারে কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। কিন্তু আমি যেটা বললাম যে প্রতিটা সেক্টরকে ধ্বংস করার মধ্যে দিয়ে আমরা কিছু কিছু ব্যবসায়ীদেরকে এমন চাটুকার হিসেবে দেখেছি যে তাদের বক্তব্য হলো যে আপনি বাঁচলো আমরা আছি, আপনি মরলো আপনারা আছি, আপনি মরার পরে আপনার সাথে আমরা কবরও যেতে রাজি আছি। সেটা বললাম যে এটা অতিরিক্ত করে ফেলছে, কিন্তু এখানে দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে তারা এটা বলেছেন, এখন আপনি তো কোনো আইনের মধ্যে চাটুকারিতা, দালালি, তেল দেয়া, মানে তাল দেয়া, এটা কোনো আইনে ফেলে কাউকে শাস্তি দিতে পারবেন না। আমি জানি আন্তর্জাতিক মানবতা বিরোধী দমন আইনের ভিতরে আপনার সমর্থক পানিশমেন্ট আছে। এটা যে কবরেও আছি, বেঁচেও আছি, এটা একটা সমর্থন। এটা তারা নিজেদের এটা করেছেন। কিন্তু আমার প্রশ্ন যেটা ছিল যে ধরেন এদের তো আবার অসংখ্য ব্যবসার সঙ্গে যারা যুক্ত, যেই ব্যবসাগুলো যদি আবার ক্ষতিগ্রস্ত হয় বা তাদের অধীনস্থ যে হাজার হাজার কর্মকর্তা কর্মচারী আছে তারা যদি ক্ষতিগ্রস্ত হয়, সেটাও তো অর্থনীতিতে একটা সংকট তৈরি করবে। এটা একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে আবার তাদের আবার রিপ্লেসমেন্টও কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তৈরি হবার একটা প্রবণতা আছে, বিভিন্ন সময় সেটা হয়েছে, সেটাও তো অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না, বা সেটাও তো না। ব্যক্তিখাতে একেবারেই ব্যক্তিখাতে হয়তো রিপ্লেসমেন্টটা গ্রহণযোগ্য হবে না, কিন্তু কোনো ব্যবসাকে তো কোনো ব্যবসায়ী কোনো ব্যবসা বন্ধ করে দেওয়া হয়নি। কোনো ব্যবসায়ীকে কিন্তু আপনার সেইভাবে তার ব্যবসা বন্ধ করে দিয়ে তার ব্যবসা দখল করার কোনো চেষ্টা হয়নি। কিন্তু হয়তো ব্যাংকের মধ্যে পরিবর্তন হয়েছে, হয়তো ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিবর্তন হয়েছে, ব্যবসা কিন্তু চলমান। কেউ কেউ ইচ্ছা করে এখানে একটা সমস্যা তৈরি করতে চায়, আবার 111 সরকারের শিক্ষা নিয়ে আবার অনেকেই চায় যে না এই ধরনের কোনো অস্থিরতা তৈরি না হোক। আমরাও ব্যক্তিগতভাবে চাই যে ব্যবসায়িক ক্ষেত্রে কোনো যেন অর্থনৈতিক মানে অস্থিরতা তৈরি না হোক, ব্যবসায়ীরা ব্যবসায়ী করুক। কিন্তু যারা মানি লন্ডারিং করেছে, যারা আপনার ট্যাক্স ফাঁকি দিয়েছে, যারা সেকেন্ড হোম করেছে, যারা মানে চাকর বাকরের নামেও শত কোটি টাকা লোন নিয়েছে, এগুলোর মধ্যে একটা শৃঙ্খলা আসুক, এগুলো একটু জবাব দিতে আসুক। কিন্তু তাদের ব্যবসার জায়গায় চলুক, ব্যবসার প্রয়োজনে প্রত্যেকটা অপরাধ বের করে অপরাধের শাস্তি দেয়, অপরাধের শাস্তি হবে, অপরাধের মাত্রা হিসাবে শাস্তি হবে, কিন্তু তার ব্যবসাটা চলবে। ব্যবসাটা চলার জন্য যদি সেখানে কোনো প্রশাসক নিয়োগ করতে হয়, প্রশাসক নিয়োগ করবে। যদি কোনো আপনার আমলাকে দিয়ে সেই ব্যবসাটা পরিচালনা করার দরকার হয়,
যদি ওনার সেই যোগ্যতাটা থাকে, আমলা তো আর ব্যবসা করতে পারবে না। যদি ওই প্রতিষ্ঠানটা পরিচালনা করার জন্য তার লেখাপড়া যদি থাকে, ব্যবসা প্রশাসনের উপর যদি তার লেখাপড়া থাকে, তাহলে সেখানে সে সাহায্য করতে পারে। ইতিমধ্যে আবার যার যে যতটুকু মাত্রা শাস্তি হওয়া দরকার তাকে শাস্তির আওতায় আনতে হবে ভবিষ্যতের জন্য। আর আরেকটা কথা হলো যে কি, আমরা যেটা চাচ্ছি, আমরা বা সমস্ত জাতি চাচ্ছি যে একটা নির্বাচিত সরকার। কারণ সংস্কার বলেন, রাষ্ট্র পরিচালনা বলেন, রাষ্ট্রের কর্তৃত্ব বলেন, জাতিকে স্বপ্ন দেখানো বলেন, স্বপ্ন বাস্তবায়ন করা বলেন, এটা রাজনীতিবিদদের কাজ। তাইলে আপনার একটা সুষ্ঠু নির্বাচন করতে হলে আপনাকে প্রথমে একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশন করতে হবে। নির্বাচন কমিশন গ্রহণযোগ্য করার পাশাপাশি আপনার একটা গ্রহণযোগ্য প্রশাসন করতে হবে এবং গ্রহণযোগ্য পুলিশ করতে হবে। এই তিনটার জিনিসই তো নির্বাচন নির্ভর করে। আমরা আপনাদের এখানে এসে অসংখ্যবার বলেছি যে আওয়ামী লীগ একটা দেউলিয়া রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে। তাদের এসপি হলো যে থানা, তাদের জেলার সভাপতি, আর সেক্রেটারি, আর ডিসি হলো যে সভাপতি, এবং টিওন হলো যে সভাপতি, ওসি হলো যে সেক্রেটারি। সেখান থেকে বেরিয়ে এসে প্রশাসনটা করাটা খুব বেশি দুরূহ কোনো ব্যাপার না। কারণ প্রশাসন তো 15 বছর আগেও তো প্রশাসন অনেকে নিয়োগপ্রাপ্ত হয়েছে, তাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে। আপনি পুলিশের কথা ধরেন, পুলিশে যারা সরাসরি যারা দায়িত্বে ছিল তারা একটা বিশেষ জেলার লোক ছিল, বিশেষ মতবাদের লোক ছিল, বিশেষ রাজনৈতিক দলের মানে গিয়ে স্লোগান দিত। তার বিপরীতে যারা ছিল তাদেরকে টুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ, তাদেরকে পিআইবি, তাদেরকে আপনার ওই ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বিভিন্ন জায়গায় করেছে। তাহলে আপনি এখন এতদিন সময় হয়ে গেল, আপনি এখনও যাদের লোকগুলোকে বেছে এনে আপনি পুলিশ প্রশাসনটাকে কার্যকর করতে পারছেন না কেন? কেন পুলিশ এখন পর্যন্ত? আমি আপনাকে একটা কথা তো বললাম যে সরকার পতনের পরও আপনার যাত্রাবাড়িতে পাখির মতো গুলি করে মেরেছেন, আপনি উত্তরায় মেরেছেন। তাহলে ওই পুলিশের তো মানে মোরালিটিও ধ্বংস হয়ে গেছে। তাহলে আপনি ওই পুলিশদেরকে ছাঁটাই করে দেন, ছাঁটাই করে দিয়ে আপনার পুলিশের সময় বাড়িয়ে দেন, নতুন রিক্রুট করেন। একটা পুলিশ রিক্রুট করে ট্রেনিং দিতে 3 মাসের বেশি লাগবে না, আপনি সেই ব্যবস্থা করেন। অথবা আমি বললাম যে রিকল করেন, যে কোনোভাবে হোক আপনি দৃশ্যমান হন। আপনি দৃশ্যমান না হলে কিন্তু এটা হবে না। প্রশাসনে আপনি কাজ করবেন, আপনি দৃশ্যমান হন। আমরা আপনাকে তো সমর্থন দিচ্ছি। আমরা আপনার একটা নির্বাচনের জন্য, যেমন আমরা রাজনৈতিক দল হিসেবে তো আমরা মিলাদ পড়ার জন্য আমরা রাজনৈতিক দল না, আমরা তো ওই জিকির করার জন্য রাজনৈতিক দল না। আমরা জনগণকে স্বপ্ন দেখিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা যাব এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করব, সেই জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছি। গত 15 বছর তো আমরা প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে এই সরকারের বিরোধিতা করেছি। আপনাদের টকশোতে কখনো জীবিত আবার বাসা ফেরত যেতে পারবো সেই চিন্তা করি নাই। এই সরকারের বিপক্ষে আমরা বলেছি যে সুষ্ঠু নির্বাচন হলে 300টা আসনে দিলে 300 আসন পরাজিত হবে, আওয়ামী লীগকে সামনে রেখে বলেছি। অর্থাৎ সমস্ত জাতীয় ঐক্যবদ্ধ ছিল। আপনার গার্মেন্টসের কর্মীর তো কোটার কোনো প্রয়োজন নাই, সে তো সরকারি চাকরি করবে না, সে বুকের মধ্যে গুলি মানে কেন পেতে দিয়েছে? মানে তারও ক্ষোভ ছিল, দুঃখ ছিল, তারও বেদনা ছিল, স্বৈরশাসনের যাতা করে সে নিষ্পেষিত ছিল। সে দেখেছে যে 2 কোটি টাকার জন্য একজন জনপ্রিয় নেত্রী জেলের মধ্যে, আবার 400 কোটি টাকা তার চাকরে মেরে দিয়েছে। আপনার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেসব ছাত্র, সেসব ছাত্রদের তো কোনো ইয়ে ছিল না। আমাদের যেসব ছেলেরা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করেছে, যারা কোনো দিন আমরা বলেছি যে এরা ফার্মে মুরগি, আমরা বলেছি যে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই, তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে যারা প্রয়োজনে দেশের জন্য তারা রক্ত দিতে পারবে। আমরা তো তাদের সেই রক্ত স্রোতের সাথে আমরা এখন এক একজন যদি এক কথা বলি, আমরা যদি স্বপ্ন দেখি, আমরা যদি বলি প্রত্যেকটা ছাত্রকে মন্ত্রী হইতে হবে, তাহলে তো এটা হলো না। যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার প্রথম দিনেই আমি কিন্তু 2 জন উপদেষ্টা, যেটা হয়েছে ছাত্র রাজনীতির সাথে আন্দোলনের সাথে সমন্বয়, এটা আমি পক্ষে না। ইভেন তাদের পক্ষে যিনি কথা বলেছেন আসিফ নজরুল সাহেব, তিনিও আপনার মন্ত্রী হবেন সেটা আমি চাইনি। আমরা চেয়েছি আপনারা বাইরে থেকে একটা প্রেশার গ্রুপের হিসেবে কাজ করেন। আসিফ নজরুল সাহেব আপনি আইনমন্ত্রী, আপনি আইনমন্ত্রী থাকা অবস্থার মধ্যে তো সুপ্রিম কোর্টের মধ্যে একটা ডিজাস্টার হয়ে গেছে আপনার ডিএজি এবং এএজি নিয়োগের মধ্যে, এটা কীভাবে সম্ভব? আপনি আইনমন্ত্রী থাকার কারণে থাকলে এবং পুলিশ মন্ত্রী থাকলে আপনার এখানে 500 জনকে হত্যা মামলা আসামি করে আবার 5000 আপনার অজ্ঞাত কেন দেবে? আমরা তো এই সিস্টেম থেকে বেরিয়ে আসতে চাই। আমাদের ছাত্ররা তো বলতে চাই আমরা এমন একটা ব্যবস্থা করতে চাই যেখানে ফেসিবাদের কোনো জন্ম না হয়। আমরা তো সেটার পক্ষে, আমরা মুক্ত স্বাধীনতার মানে সংঘর্ষের পক্ষে, আমরা ফেসিজমের বিরুদ্ধে। আমরা মনে করি যে রাজনীতি আমরা করছি যে সরকার পরিবর্তন হবে, সরকার পরিবর্তনের পথ রুদ্ধ করা যাবে না। রুদ্ধ করতে গিয়ে, অর্থাৎ সরকার পরিবর্তনের পথ রুদ্ধ করতে গিয়ে কি যাতনা সইতে হচ্ছে এটা তো আওয়ামী লীগ জানে। আওয়ামী লীগের মধ্যে যে 2-1 জন ভদ্রলোককে আমি ভদ্রলোক মনে করতাম, যদিও কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে এটা আমি মনে করি না। কারণ আওয়ামী লীগের নেত্রী নিজেই মানসিক রোগী এবং তিনি যেভাবে পালিয়ে গেছেন, তারপরে কেউ যদি বলে যে আমি আওয়ামী লীগ করি, আমি সমর্থন করি, তাহলে আমি মনে করবো যে তার মানসিকভাবে সমস্যা আছে। তার মধ্যে ইশাক আলী খান পান্না, তিনি আপনার কত 24 কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া, $2 লক্ষ নিয়ে পালিয়ে যাওয়ার জন্য ইয়ে করতে। তার মানে কি, ওদের
নৈতিকতার অবস্থানটা এত দুর্বল করে ফেলেছেন শেখ হাসিনা, প্রত্যেকটা আওয়ামী লীগেরকে, কোনো আওয়ামী লীগেরকে পাওয়া যাচ্ছে না, কোনো আওয়ামী লীগের নাই, দুই একজন মানে কোনো রকম হয়তো মানে আছে। তার মধ্যে দিয়ে আমি আপনাকে বলি, আমার নিজের ইউনিয়নে 5টা মার্ডার হয়েছে, 2 জনের লাশ পাওয়া যায় নাই। আমরা 6 তারিখ ভোরে মানে সারা রাত না ঘুমিয়ে গ্রামে চলে গেছি, গিয়ে সেখানে শান্তি সমাবেশ করেছি, বলেছি এটা ফুল টোকে দেওয়া যাবে না, আমরা বলেছি প্রতিশোধ নেওয়া যাবে না, থানা পুড়িয়ে দেওয়া হয়েছে ওই পর্যন্তই। সেটা থানার উপর যথেষ্ট মানে ইয়ে ছিল। এখনও যখন আমরা দেখি যে ভ্যানের উপর লাশগুলোকে এইভাবে আপনার কুকুরের মতো রাখছে, তখন আমরা শিউরে উঠি। আমরা এই পুলিশ এখন দেখতে চাই না, এই পুলিশের পোশাকও দেখতে চাই না। এই পুলিশের পোশাক পরিবর্তন করে পুলিশের নতুন নামকরণ করাটা তত্ত্বাবধায়ক সরকারের জন্য খুব বড় কোনো কাজ ছিল না, সুতরাং একটা সাধারণ কাজ ছিল, একটা জনসমর্থিত কাজ ছিল, এটা করতে বিয়ে করা নাই। এই পুলিশকে তো আমরা দেখেছি পাখির মতো বিনা কারণে গুলি করে হত্যা করছে। একটা নিয়ম নীতি তো মানতে হবে। আপনি কোনো ম্যাজিস্ট্রেটের অর্ডার নাই, আপনি প্রথমে পায়ে গুলি করবেন, ফাঁকা আওয়াজ করবেন, কিচ্ছু করেন নাই, কুকুরের মতো গুলি করে মেরেছেন, মনে করেছেন যে আপনি এবং আপনার নেত্রী মনে হয় কিয়ামত পর্যন্ত ক্ষমা থাকবে। তাহলে এগুলোর বিচার আমরা তো প্রকাশ্যে দেখতে চাচ্ছি। আমরা এখন পর্যন্ত আমরা এগুলো কিছুই দেখতে পাচ্ছি না। এবং আমরা অনেককেই পালিয়ে যেতে দেখতেছি, অনেকের ব্যাপারে অনেক রকম স্ক্যান্ডেল শুনতেছি, অনেককে পালিয়ে যাওয়ার সাহায্য করছে। আমরা তো এই জন্য আমার ছাত্র, আমার ছোট ভাই, আমার সন্তান এই জন্য তো বিদ্ধ হয়নি, বুক পেতে দেয় নাই। কোটা সবাই স্বার্থ ছিল না, কোটা আন্দোলনটাকে মানে বেগবান করার জন্য তো আমরা যে 15 বছর যে আমরা রাজপথে ছিলাম নিরলসভাবে, সেটার প্রতিফলন আমরা পেয়েছি আন্দোলনের মধ্যে। সবাই মধ্যে আমরা সরকারের বিরুদ্ধে একটা ক্ষোভ, একটা দুঃখ, বেদনা, একটা মানে আমরা জাগ্রত করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানে দুঃশাসন, অর্থলুণ্ঠন, এগুলো দিয়ে আমরা জনগণকে একটা জনমত তৈরি করার জন্য আমরা কাজ করেছি এবং আমরা সেটা প্রতিফলন পেয়েছি। আমরা এখনও মনে করি তত্ত্বাবধায়ক সরকার যদি মনে করেন যে আরও কয়েকজন উপদেষ্টা নেওয়া দরকার, মনে করেন আপনারা উপদেষ্টা নেন। বাংলাদেশে 45টা না কয়টা তার চাইতে বেশি মন্ত্রণালয় আছে, তাইলে আপনি অন্তত তার অর্ধেক বা আরো উপদেষ্টা নিয়ে আপনারা দৃশ্যমান হন। আমরা আপনাদের পিছনে আছি। আপনাদের ব্যাপারে এখন আমরা এক ধরনের শঙ্কা আমাদের মধ্যে কাজ করছে, আমরা একটা ধরনের শঙ্কিত। আমরা মনে করছি যে আপনার খুব খুব মানে চারিদিকে খুব উজ্জ্বল আলো দেখছি, আবার আমরা অন্ধকারও দেখতে পাচ্ছি। আমরা অন্ধকার দেখতে চাই না। আমরা 16 বছর অন্ধকারের মধ্যে ছিলাম, আমরা 16 বছর আয়নাঘরের মধ্যে ছিলাম। আমরা নতুন কোনো আয়নাঘর আবার তৈরি করতে চাই না। এটার জন্য আমরা যা করা দরকার করব। দয়া করে জাতি আপনাদের উপর যে দায়িত্বটা দিয়েছে, আপনারা খুব বেশি ভাবনা নিয়ে, আপনারা খুব বেশি জানেন, খুব বেশি বুঝেন, আপনাদের মতো আর কেউ বুঝে না। আপনারা এখন দূর আকাশের তারা হয়ে গেছেন, আপনারা অনেকে টেলিফোন ধরতে চান না। সেখান থেকে একটু মাটিতে নেমে আপনারা একটু আল্লাহর হস্তে আপনাদের উপর অর্পিত দায়িত্বটা আপনারা পালন করেন, আমরা কৃতার্থ হব। জি, মিস্টার মেয়াজি শুনছিলেন আপনি? না, বিষয়টা এখন এই সমাজের প্রত্যেকটা সেক্টর আসলে কিন্তু একদম ধ্বংস হয়ে গেছে। সব সেক্টরকে বিনির্মাণ এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব না। এই সরকার কিন্তু এক ধরনের একটা কমিটি, কারণ রাজনৈতিক দল কিন্তু তার একদম রুট লেভেল থেকে তার সমর্থক নিয়ে হাজির হয়, সরকারে যায়, প্রত্যেকটা জায়গায় তার প্রতিনিধি থাকে। কিন্তু এই সরকারের কিন্তু ডাইরেক্ট প্রতিনিধি নাই। এত বাছাবাছি, আমি আগেও বলেছি যে ধরেন এই স্বাধীনতার পর থেকে প্রত্যেকটা প্রফেশনে আপনার লোক তো রিটায়ার করেছে। আবার এই 15 বছরে দেশটাকে 2 ভাগ করা হয়েছে। এক ভাগ আপনার বলা হয়েছে যে স্বাধীনতার পক্ষের শক্তি, আর একবার বিপক্ষের শক্তি। আপনি এখন যদি বিপক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি নেবেন না, বিপক্ষের শক্তি বঞ্চিত তাকেও নেবেন না, তাহলে লোক পাবেন কোথায়? লোক তো নাই, এর বাইরে তো লোক নাই। রিক্সাওয়ালাও তো নিরপেক্ষ বাংলাদেশে পাওয়া যায় না। পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি লোক অনুপাতে পলিটিক্স করে বাংলাদেশে। তা আপনি নিরপেক্ষ লোক যদি খুঁজতে থাকেন একদম মানে ব্লাড টেস্ট করে, এই লোক তো পাওয়া কঠিন। আর সব কিছুতে আমলা প্রশ্ন আসবে কেন? আমলাই সব কিছু, পৃথিবীতে কি আমলার সব কিছু এক্সপার্ট? এটা হয় বলেন তো দেখি। আপনার সব কিছুতে আমলা পারে, প্রত্যেক মিনিস্ট্রিতে 1 বছর 6 মাস করে ঘুরে সে সব এক্সপার্ট হয়ে গেল। আর প্রফেশনালরা নাই। আমলা ধরেন যেটা এই যে বণিক বার্তা ছাপা হয়েছে, 95% হচ্ছে আমলা হচ্ছে আপনার এই স্বৈরাচারী সরকারের পক্ষের, এবং তারা প্রশাসনের, ম্যাক্সিমাম প্রশাসনের।
এই প্রশাসনের লোক আর অন্য ক্যাডার আছে 25টা। এই 25টা ক্যাডারে আপনার সুপিরিয়র সার্ভিস আছে, আপনি সেখানে ওই লোকগুলোকে যার যার ক্যাডারে তার লোক বসায় দেন না, সেখানেও কি সমস্যা? আর আমরা ধরে নাই যে আমি বলি যেমন মানবাধিকার, জাতীয় মানবাধিকার কমিশন, এটা তো আপনার জাতীয় সংঘেরও সাথে লিঙ্ক আপ। এটা কি এই 1000 ছাত্র জনতা মেরে ফেলছে একটা শব্দ উচ্চারণ করছে? এই কমিশন দিয়ে কি হবে? সব রিটায়ার আমলা বসায় রাখছে, কি লাভ? তারা এখনো আছে কেন এখানে? কেন এই মানবাধিকার কমিশন তো ইউনিভার্সিটির শিক্ষকও লাগাইছে, সাংবাদিকও ছিল। আপনি আপনি এইটা গঠন করতে পারেন না? তথ্য কমিশন এটা গঠন করতে পারেন না? আপনার দুর্নীতি দমন কমিশন, 3টা আপনার লাগে, কমিশনার লাগে, আপনি পাবেন না? এরকম অর্থাৎ রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলি এগুলো তো আপনি মেরামত করতে পারেন, এগুলো তো আপনি লোকগুলো বসায় দিতে পারেন, তারাই আপনার সংস্কারটা করুক না। এই আমার কথা হচ্ছে যে 17 কোটি লোকের 3.5 কোটি লোক অ্যাডাল্ট, তার ভিতরে কি আপনি এই কাজ করার মতো কি 500 লোক খুঁজে বার করানো সম্ভব না? সম্ভব, সম্ভব। আপনি ওই যেটা আমার সাথে আমি আগেও বলেছি যে আপনি প্রত্যেকটা আগে ভাবছিলাম যে আনসার থেকে নিয়ে আপনার ট্রেনিং দিয়ে, শর্ট ট্রেনিং দিয়ে পুলিশের যে গ্যাপটা পূরণ করা, কিন্তু আনসারদের ওই সেক্রেটারিতে দখল করার ঢুকে পড়ে, ওখানে ঘেরাও করার পরে এই আস্থাটা চলে গেছে। কিন্তু আমার কথা হচ্ছে যে যারা যে ছাত্ররা গ্রাম বাংলার থেকে শুরু করে আন্দোলনে নেমেছে, আপনি তাদের ভিতরে যারা ধরেন ইন্টারমিডিয়েট বা এসএসসি পাস আছে, তাদের ভিতরে রিক্রুট করেন না, রিক্রুট করে 6 মাস বা 3 মাসের ট্রেনিং দিয়ে পুলিশে চাকরি দিয়ে দেন। আর যেগুলো এই যে সব জায়গায় তো এখনো ইউটিউবে সব ভাসতেছে, যারা ক্রিমিনাল তাদের রিটায়ার করা দেন, বাতিল করে দেন, চাকরি খেয়ে দেন। আর 25 বছর হলে তো এমনিই তাকে বিদায় করে দিতে পারেন, লফুলি বিদায় পারেন। সুতরাং আমার কথা হচ্ছে যে 6টা আপনার কমিশন গঠন করা হয়েছে, ইলেকশনে কিন্তু 6টা রিলেটেড। এই 6টা কমিশনে যাদেরকে দেওয়া হয়েছে আমার তার প্রতি আস্থা আছে, এবং তারা 3 মাস একটা সময় দিয়েছে, 3 মাসের ভিতরে রিপোর্ট দিবে। রিপোর্ট দেওয়ার পরে বিরোধী দল না, সরকারি সব দলের সাথে কথা বলে একটা রোড ম্যাপ ঠিক করে নিক, ইলেকশনটা হয়ে যাক। কি পরিমাণ সময় আপনি দিতে চান? আমার তো মনে হয় যে ধরেন আপনি যেটা আশা করছেন কাজকর্ম করতে, সেটা কি পরিমাণ সময় তাদের লাগতে পারে? না, ধরেন আমার ধারণা যে সব যদি করেন, এই যে গ্যাপগুলোও যদি দূর করতে চান, আমার মনে হয় 9 মাস থেকে ম্যাক্সিমাম 1 মান্থ। আপনি মনে করেন তার মধ্যে সম্ভব? এবং এই যে সংস্কারের কথা, এই যে সময়টা সংস্কার 3 মাস, 3 মাসে রিপোর্ট দিবে, রাজনীতিবিদদের সাথে দলগুলোর সাথে বসবেন, ইলেকশন অন্তর্বর্তীকালীন সরকার সুশীল সমাজের সাথেও বসবে, মত বিনিময় করবে, এতে আর 3 মাস পরেই তো আপনি ইলেকশনে যেতে পারেন। তো এটা তো আলোচনাই শেষ হলো, সংস্কারটা হলো কোথায়? ওটা তো সংস্কারের রিপোর্টটাই তো দিবে। না না, সেটা রিপোর্ট তো দিল, কিন্তু সেটার ইমপ্লিমেন্টেশনের তো ইস্যু আছে, বাস্তবায়ন। ইমপ্লিমেন্টার যেটা হবে এটা শুরু করবে, শেষ তো করতে পারবে না। আমি বললাম যে সংস্কার যতক্ষণ পর্যন্ত এই দেশের মানুষের মনোজগতের সংস্কার না হবে, এটা তো সমাজতান্ত্রিক বিপ্লব হয় নাই যে বিপ্লব হওয়ার শেষে কালচারাল রেভলিউশন করে মনোজগতের পরিবর্তন ঘটায় দিবেন। সুতরাং এটা তো সময় লাগবে, 20 বছর 30 বছর এই জাতিকে পুনর্গঠন করতে সময় লাগবে। এটা শর্টকাট কোনো রাস্তা নাই, কারণ মানুষগুলোর। আপনি কি মনে করেন যে এই যে যেটা আপনি ইনিশিয়েট করতে বলছেন তাদেরকে, মানে ইনিশিয়েট তারা করবেন কেন? এটা তো নতুন সরকার এসেও করতে পারে, পলিটিক্যাল গভর্নমেন্ট বা পলিটিক্যাল পার্টি এসে। আর যদি মনে করেন যে পলিটিক্যাল পার্টি এসে করবে না, সেই আস্থা না থাকে, তাহলে ওনারা ইনিশিয়েট করে দিলে সেটা যে কন্টিনিউ করবে তার তো কোনো দুটো কারণ আপনার এই টেবিলে আমি বলেছি। অবিশ্বাস আছে মানুষের, কারণ হচ্ছে পলিটিক্যাল পার্টি ছাড়া দেশ চলবে না, কিন্তু পলিটিক্যাল পার্টিরও কিন্তু আস্থার সংকট আছে, তারা কিন্তু সেই জায়গায় কথা বলে না। হোসেন মোহাম্মদ এরশাদের পতনের সময় তখন যারা আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটায়, 3 জোটের রূপরেখা করছে, কেউ মেনেছে না। তো এখন যদি ধরেন এই রাজনৈতিক দলরা বললো আমরা এই জায়গায় একমত হলাম, সেটাতে রক্ষা করবে এমন কোন নিশ্চয়তা নাই। তারপরে ধরেন আরেকটা বলি
যে ধরেন বাট তারা সেটা করলো না। অরাজনৈতিক যারা, তাদের যে কোনো পলিটিক্যাল কমিটমেন্ট আছে, তারা কোনো গ্যারান্টি আছে না। কিন্তু আপনার তো ধরেন যখন ইলেকটেড প্রতিনিধি, রাজনৈতিক দল ইলেকশনে গিয়ে নির্বাচিত হবে, আপনি তো তাদের তো সরকার চালানোর যে ধরেন ম্যান পাওয়ার বলেন, প্রশাসন বলেন, তারা কিন্তু যতই বলেন রাজনীতিবিদরা কিন্তু জনগণের পালস দ্রুত বোঝে, তারা পালস বোঝে। অরাজনৈতিক আপনি আমি যত দ্রুত বুঝবো, আমার সাথে আর একটা পলিটিশিয়ান দ্রুত বুঝবে। সুতরাং রাজনীতিবিদরা দেশ চালাবে, আমরা তো চাই না যে থার্ড পার্টি কেউ দেশ চালাক, রাজনীতিবিদরা। সুতরাং রাজনীতিবিদদেরকে স্পেস দিতে হবে। অনির্বাচিত সরকার তো দীর্ঘস্থায়ী হলে তো দেশে অরাজকতা হবেই, কারণ রাজনীতিবিদ ছাড়া কোনো অরাজনৈতিক সরকার চালাতে পারবে না, দেশ চলবে না। রাজনীতিবিদদের ধরেন এক একটা হয়ে বিরোধিতা করলো, তাহলে তো তারা চালাতে পারবে না, সরকার চালাতে পারবে না। সুতরাং রাজনীতিবিদ, আর এখন যেভাবে সরকার অভ্যুত্থানটা ঘটেছে, যেভাবে সরকারের ফরমেশনটা হয়েছে, আমি জানি না কাদের পরামর্শ হয়েছে, আমরা অত অভিজ্ঞ না, আবার অত অজ্ঞও না। আপনার বলেন অন্তর্বর্তীকালীন সরকারটা নিল, বর্তমান প্রেসিডেন্টের কাছে ওথ নিল, এবং সংবিধানে যা আছে সেইভাবে সেই ভাষাগুলোতে ওথ নিল, তাতে আপনি সংবিধান অনুসরণ করেই তো সরকার ফর্ম করলেন। তাহলে এখন সংবিধানের বাইরে আপনি যাবেন কিভাবে? সংবিধান ঠিক না করলে এগুলো তো আপনি অ্যাপিলেট ডিভিশনে যাবেন, আপনি চাইবেন আপনার সুবিধা মতো একটা হয়তো দিয়ে দিল রায়, এরকম জোড়াতালির ভিতরে তো যাইতে হবে। কিন্তু এটা ঠিক যে সংবিধানে এও তো আছে 7 অনুচ্ছেদে যে কোনো, এই যে ধরেন একটা সরকার পালায় গেছে, রীতিমতো সব ছেড়ে পালায় গেছে, অনুচ্ছেদ 7-এ আছে জনগণ হচ্ছে দেশের মালিক। একটা আন্দোলনে যদি একটা সরকার পালায় যায়, তাহলে বুঝতে হবে যে জনগণের অভিপ্রায়ই এখানে জিতেছে, আকাঙ্ক্ষাই জিতেছে। সুতরাং জনগণ এখন চায় যে একটা নিরপেক্ষ নির্বাচন, এবং দেশে যেমন ছাত্ররা শেষ আন্দোলন যেটা বলছে, তার মূল অর্থ হলো একটা মানবিক দেশ, আইনের শাসন, সুশাসন, বৈষম্যহীন সমাজ। এইটা গড়তে যতটুকু সংস্কার করা দরকার, সংস্কারের পথ ধরে নির্বাচিত লোকদের সাথে হাতে ছেড়ে দেওয়া। এখন এটা কপাল আমাদের, যদি রাজনীতিবিদরা ক্ষমতায় সেটা না মানে আমরা কি করতে পারি বলেন? আমি তো এই জায়গাটাই সংকট। এখন আমি এটা যদি বলি যে এই অন্তর্বর্তীকালীন সরকার, তারাও এই বিশ্বাসটা রাখতে পারছে না যে রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেব, তারা যে এইটা যে এই যে সেটা কি তারা রাজনীতিবিদদের উপরে আস্থা রাখতে পারছেন না, নাকি তাদের মনের, সবার না, কারো কারো একটু দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চাওয়ার, এটা বোঝা যায় যে কিছু আকাঙ্ক্ষাও আছে যে এটা টেনে কোন প্রবণতা, মানে আস্থাহীনতা পলিটিশিয়ানদের উপরে, সেটা বড়, নাকি তারা একটু লম্বা সময় স্বাদ গ্রহণ করতে চান? আপনি বলেন তো, ধরেন যদি গণতান্ত্রিক চর্চা রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকতো, এর চাইতে আস্থাটা বেশি হতো না? প্রত্যেকটা দল এক ব্যক্তি চালায়, তো ব্যক্তির সিদ্ধান্তটা আপনার সরকার পরিচালনায় কিন্তু কার্যকরী হবে। সুতরাং এখানে তো রাজনীতির দলের ভিতরে গ্যাপ আছে। আবার যে সরকারটা আসছে, এই সরকারে ধরেন নানান রকম, এই যে ধরেন টাকা পয়সা তো দিচ্ছে সবাই, তার মানে ইন্টারেস্টটা আছে, বাইরের ইন্টারেস্টও আছে। এখন ধরেন সব টার্গেট, এখন আমি লক্ষ্য করি যে বেশি বেশি সমালোচিত হচ্ছে বিএনপি। এটারও তো একটা যে একবার -2 হয়েছে, একটা এখন -1 হয়ে গেল, এখন -2 নম্বর মাইনাস হয় কিনা দেখেন। তারেক রহমান আসে না কেন? এর ভিতরে তো ঘটনা আছে। তারেক রহমান আসলে যে সে মুক্তি পাবে, এটার কোনো গ্যারান্টি আছে? এটাও তো সন্দেহ। আমি আলাপ করে দেখছি, এটারও সন্দেহ, এটারও কিন্তু সন্দেহ আছে। সুতরাং একটা সন্দেহ দোলাচলে কিন্তু চলছে। তারপর মৌলিক প্রশ্ন আপনি তুলেছেন, তার মানে কি মিস্টার তারেক রহমান ভয় পাচ্ছেন যে এই সরকারের আমলে আসলো, মানে আগের সরকারের আমলে অভিযোগ ছিল যে পুরো রাজনৈতিক মামলাগুলো ছিল পলিটিক্যালি মোটিভেটেড, যে ফাঁসিয়ে দিতে পারে, বা সরকারটা যেহেতু ফ্যাসিস্ট বা স্বৈরাচার যেভাবেই বলা হোক না কেন, এই সরকারকে তিনি তো বলছেন যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। যেই সরকারের উপর তার এত আস্থা, যে সরকারকে তিনি ব্যর্থ হতে দিতে চান না, সেই সরকারের সময় স্বৈর শাসকের আমলে করা মামলার, বা তার আগে কেয়ারটেকার গভর্নমেন্টের করা মামলায় তিনি ফেঁসে যেতে পারেন, এই আশঙ্কা কি? তার মানে কি মামলাটা যৌক্তিক, বা মামলার অভিযোগগুলো যথাযথ, নাকি এই সরকারকে উনি বিশ্বাস করতেন না? বিষয়টা হচ্ছে যে আমার মনে হয় এখানে এই বর্তমান যে অর্থাৎ অন্তর্বর্তী সরকার
সরকারের সাথে মানে এমনি বক্তৃতা করা আর 1-to-1 কথা বলা, এই জায়গা বোধহয় গ্যাপ আছে। নাইলে তিনি, তার বিরুদ্ধে তো রায় আছে, এখন এয়ারপোর্টে আসলেও তাকে তো জেলে যেতে হবে। যদি আপনি ফরমালি কেস আপনার হ্যান্ডেল করতে চান রায়ের মধ্যে, তাকে তো একটা সোজাসুজি জেলে যেতে হবে। ধরলাম তিনি জেলে গেলেন, কোনো কারণে বেরোলো না, কোনো কারণে বেরোলো না। কারণ আমার কিন্তু বক্তব্য হচ্ছে একটি জায়গায়, যে এখানে না মানে এই আশঙ্কা যদি থাকে, ব্যাপারটা যদি এরকম হয়ে থাকে, তাহলে তো এটা বলতে, আমরা তো সময়ও নেই 1 মিনিটের বিষয়ে আই থিঙ্ক, তাহলে তো এটা ধরে নিতে হবে যে কোনো সরকারের আমলেই তিনি আর বাংলাদেশে আসবেন না বা আসতে পারবেন না এই এক মামলার ভয়ে। আসতে হলে তাকে তার সরকারের আমলে আসতে হবে, এবং যেই তার দল তখন যারা ক্ষমতা থাকতে হবে তারা 100% তার উপরে লয়াল হতে পারবে, সেটাও তিনি সবার উপর আস্থা রাখতে পারবেন কিনা সেটা আরেকটা প্রশ্ন। এবং সেখানে আবার তখন আবার প্রশ্ন উঠতে পারে যে তার মানে তার দল এসে এটাও একটা পলিটিক্যালি এর মধ্য দিয়ে তাকে রিলিফ দিল না, হতে পারে। ধরেন কথায় সেই অভিযোগ তো সবাই তো আর বিএনপি করে না, বিএনপির বাইরের সবাই অভিযোগ করতে পারে। একটা হচ্ছে যে এই সরকার আসলো, তারা তো বলতেছে এই যে মামলাগুলো হলো, যে রায় দিছে, সে জাজত তো থাকতে পারে না এই দেশে, থাকতে পারে নাই। এবং একটা ধরেন 21শে গ্রেনেড হামলা, সেটার আপনার 1/11 সময়ের সরকারের চার্জশিট দিয়ে ফেলাইছে, সেটা আবার ফের রিটায়ার্ড একটা লোক আইনে আপনার তদন্ত করে তারা ফাঁসাই দিয়েছে, নতুন লোক তারেক রহমানের ফাঁসাই দিয়েছে, জেল দিয়েছে। তো সুতরাং আমার কথা হচ্ছে যে এক্সিকিউটিভ অর্ডারেও তো সমস্যার সমাধান হয়েছে না। শেখ হাসিনা এক্সিকিউটিভ অর্ডারে তার মামলাগুলো তুলে নিছে, বেগম খালেদা জিয়ার মামলাগুলো হয়ে গেছে। তো এই জন্যই আমি বলছি যে এটারও একটা সমাধান দরকার। আর না হলে আর একটা অপশন আছে, যে নিরপেক্ষ নির্বাচনের জন্য ফাইট করতেছে, হবে, হওয়ার পরে আপনার তার দল যদি ক্ষমতায়, এখন তো মনেই করা হচ্ছে যে বিএনপি মেজরিটি পেলে সরকার ফর্ম করলে তার কেস এমনিতেই উড্র হয়ে যাবে। ধন্যবাদ মিস্টার এম এ আজিজ। দর্শক কথা বলছিলেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এবং রাজনীতিক সাদাত হোসেন সেলিম, এবং একটা কথা মোটামুটিভাবে তাদের কথা স্পষ্ট, যে সরকার আসলে খুব একটা ভিজিবল নয়, কিন্তু সবাই চান যে সরকারটা সফল হোক, কিন্তু এই সফল হবার জন্য তাকে দীর্ঘমেয়াদে সে যা চায় তাই করতে হবে, এবং তারা সব করতে পারবেন সেটাও কিন্তু কেউ আশা করছেন বা মনে করছে না। সবাই মনে করেন যে কিছু মৌলিক কাজ যদি তারা করতে পারে, এবং সেটা করতে হবে রাজনৈতিক দলগুলো আস্থায় নিয়ে তাদের মতামতের ভিত্তিতে, এবং নির্বাচনটাই হচ্ছে তার প্রধান লক্ষ্য। একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা তার প্রধান কাজ, এবং তার আগেও যদি সম্ভব হয় জাতীয় একটা ঐকমত্য প্রতিষ্ঠা করা কিছু কিছু সংস্কারের বিষয়ে, সেগুলো তারা ইনিশিয়েট করতে পারেন, শেষ করতে পারবেন এমনটা মনে করবার কোনো কারণ নেই, কারণ এগুলো দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং একটা কন্টিনিউয়াস প্রসেস। এই জায়গায় সরকার এখন কি করবে সেটা দেখবার বিষয়, কিন্তু সব কথার মূল কথা যেটা সবাই বলছেন, তাদের রোড ম্যাপ, তাদের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন, তাদের ফোকাসটা কি, মূল লক্ষ্যটা কি, গোলটা কি, সেটা তাদেরকে স্পষ্ট করতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।